ইরান কি খুব শিগগির পারমাণবিক অস্ত্র তৈরি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগতম। সাথে আছি এস.জে. রতন। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান এগিয়েই যাচ্ছে। ধীরে ধীরে সমৃদ্ধ করছে তাদের অস্ত্রের বহর। নতুন আরও উন্নত একাধিক সেন্ট্রিফিউজ চালু করেছে ইরান। সেন্ট্রিফিউজগুলোতে পরবর্তী ধাপের তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে তেহরান। সেই সঙ্গে পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচেষ্টা হিসাবে বেশ কিছু প্রযুক্তিগত আবিষ্কার ও অর্জন প্রদর্শন করেছে দেশটি। ইরান পরমাণু চুক্তি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে গত এপ্রিলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আল জাজিরা জানায়, তেহরান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে 164 IR-6 সেন্ট্রিফিউজ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সঙ্গে সঙ্গে বেসামরিক ও মেডিকেল চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রায় 155টি নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। গেল এপ্রিলের 9 তারিখ শুক্রবার ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এ উপলক্ষে সেদিন থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে IR-9 সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ প্রকল্প। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে। সে সময় আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে আণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। আমেরিকাকে ফের চুক্তিতে ফেরানো নিয়ে আলোচনা হয়। ওই সময়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে যে আলোচনা হচ্ছিল তাতে এ পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল আসেনি। তবে এ নিয়ে আরও আলোচনা হবে বলে জানানো হয়েছিল। 2015 সালে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ইরান। সেটি শর্ত মতে আণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে দেশটি। পাল্টা তেহরানের উপর থেকে বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা সহ চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো। কিন্তু 2018 সালে ইরানের বিরুদ্ধে আণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ এনে চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় আমেরিকা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয় ইরান। তবে গত বছর মার্কিন মসনদ জো বাইডেনের দখলের যাওয়ায় ফের চুক্তিটিতে আমেরিকার সামিল হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এবার ইরানের এহেন পদক্ষেপে সেই সম্ভাবনা আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত এপ্রিল মাসের শুরুতেই ইরানের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ বন্ধ করবে। প্রেস টিভিকে এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, পরমাণু সমঝোতার 36তম অনুচ্ছেদ অনুসারে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে এবং এই কর্মসূচি শুধু বন্ধ হতে পারে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করবে না। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, বাইডেন প্রশাসন সময় নষ্ট করছে। যদি শিগগিরই তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তেহরান পরবর্তী পদক্ষেপ নেবে, যার ফলে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন আরও কমে যাবে। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে 2015 সালের চুক্তিতে আমেরিকা ও ইরানকে আবার ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছিল তার উপর এখন কালো ছায়া বিস্তার করে রেখেছে ইরান আর ইসরায়েলের মধ্যে চলা প্রচ্ছন্ন যুদ্ধ। ইরানে নাতাঞ্জের কাছে দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে নাশকতামূলক হামলার ঘটনার 3 দিন পর ওই আলোচনা শুরু হয়েছিল। ওই কেন্দ্রে একটি বিস্ফোরণে গোটা কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার ফলে অজ্ঞাত সংখ্যক অত্যাধুনিক সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সেন্ট্রিফিউজগুলো খুবই আধুনিক ও উন্নত মানের যন্ত্র, যেগুলো দিয়ে ইউরেনিয়াম পরিশোধন করে তা পারমাণবিক অস্ত্রে ব্যবহারের উপযোগী করা হয়। এই ঘটনায় কেন্দ্রটি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। ঘটনার একদিন আগে প্রেসিডেন্ট হাসান রুহানি ওই কেন্দ্রে একটি সেন্ট্রিফিউজ তৈরির কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটির উদ্দেশ্য ছিল খুব দ্রুত কাজ করতে সক্ষম এমন সেন্ট্রিফিউজ যন্ত্র তৈরি করা।
পুরনো সেন্ট্রিফিউজ কারখানাটি গত বছর জুলাই মাসে অজ্ঞাত শত্রুরা রহস্যজনকভাবে উড়িয়ে দিয়েছিল। সে সময়কার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরে গেলে সেটা তার দেশের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। ইরানের পরমাণু কেন্দ্রে সর্বসাম্প্রতিক নাশকতার হামলাকে ইরান পারমাণবিক সন্ত্রাস বলে বর্ণনা করেছে এবং এর জন্য দায়ী করেছে ইসরায়েলকে। ভিয়েনার বৈঠকে এই ঘটনা সব পক্ষকে মনে করিয়ে দিচ্ছে যে বিষয়টা অত্যন্ত জরুরি এবং এই আলোচনার ফলাফল যেটাই হোক তাতে শুধু ইরান সন্তুষ্ট হলেই হবে না, আমেরিকা, বিশ্বের অন্যান্য শক্তিধর দেশকেও সন্তুষ্ট হতে হবে, আর সেই সঙ্গে ইসরায়েল এবং ইরানের প্রতিবেশী দেশগুলোকেও পাশে পেতে হবে। ইরান এই আলোচনায় দর কষাকষির একটা হাতিয়ার হিসাবে তাদের পরমাণু কর্মসূচি দ্রুত প্রসারিত করার যে কৌশল নিয়ে এগোচ্ছিল, নাতানজের এই হামলা তাতে একটা ধাক্কা মেরেছে। নাতানজের নাশকতার ঘটনার পর ইরান ঘোষণা করেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা আরও বাড়িয়ে দেবে। তারা ইউরেনিয়াম পরিশোধন করে তার বিশুদ্ধতা 60% পর্যন্ত উন্নীত করবে, যা পরিশোধনের খুবই চড়া মাত্রা। পারমাণবিক বোমা তৈরি করতে হলে ইউরেনিয়ামকে 90% বিশুদ্ধ করতে হয়। এই প্রক্রিয়ায় সমৃদ্ধ ইউরেনিয়াম তার আরও কাছাকাছি পৌঁছালেও ইরান বলেছে তারা সেটা করতে চাইছে না। কিন্তু ইরানের এই ঘোষণায় ভিয়েনার আলোচনা ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ ইরান সেটা করলে পারমাণবিক কার্যক্রম বিস্তারের বড় রকমের ঝুঁকি তৈরি হবে, যেটা এমনকি ইরানের মিত্রদেশ চীন এবং রাশিয়াও মেনে নেবে না। ভিয়েনার বৈঠকের লক্ষ্য হল 2015 সালের চুক্তির শর্তগুলো মানতে ইরান এবং আমেরিকাকে আবার রাজি করানো। এই চুক্তি অনুযায়ী ইরানকে তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি বন্ধ করতে হবে এবং আমেরিকাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যার ফলে ইরানের অর্থনীতির চাকা থেমে গেছে। ইরানের প্রায় 8.5 কোটি মানুষ এই স্থবির অর্থনীতির চাপে কঠিন অবস্থার মুখে পড়েছে। গেল জুনের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে একরকম হুমকি দিলেন ইরানকে। তিনি বলেছেন তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে থাকবেন ততদিন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। স্থানীয় সময় সোমবার 28 জুন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বাইডেন। এর পাশাপাশি সোমবার সিরিয়ায় বিমান হামলার সমর্থনেও যুক্তি দিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন তার নির্দেশেই ওই বিমান হামলা হয়েছে। সোমবার সিরিয়া ইরাক সীমান্তবর্তী অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় 5 জন নিহত হয়। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট রেউভিন রিভলিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাদের। ইরান নিয়ে বরাবরই কড়া মনোভাব ইসরায়েলের। সেখানে একাধিক হামলা চালিয়েছে তারা। এছাড়া ইরানের মদতপুষ্ট একাধিক সশস্ত্র গোষ্ঠীর ওপরেও আক্রমণ চালিয়েছে তারা। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসে পরমাণু চুক্তির বিষয়টি। 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে এসেছিল ট্রাম্প প্রশাসন। তারপর থেকেই একের পর এক হুমকি দিতে শুরু করে ইরান। দেশের পরমাণু কেন্দ্রগুলোতে ইউরেনিয়ামের মজুতও বহুগুণ বাড়িয়েছে দেশটি। বাইডেন বলেছেন 2015 সালের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরতে চায়, তার জন্য আলোচনাও চলছে, কিন্তু ইরান যা করছে যুক্তরাষ্ট্র তা বরদাস্ত করবে না। বাইডেন জানিয়েছেন তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ইরান ততদিন অন্তত পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ওয়াশিংটন কড়া নজর রেখেছে, প্রয়োজনে কঠিনতম পদক্ষেপ নেবে তার দেশ। বৈঠক শেষে ইসরায়েলের প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরান নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মনোভাব তিনি সমর্থন করেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে এটাই ছিল শেষ যুক্তরাষ্ট্র সফর রিভলিনের। এদিকে জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষক সংস্থা IAEA-কে পরমাণু কেন্দ্রগুলোর ভেতরের কোনো ছবি বা তথ্য দেয়া হবে না বলে জানিয়েছে তেহরান। গত 27 জুন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ একথা বলেছেন। সেদিন রবিবার পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তব্যে মোহাম্মদ বাকের কলিবফ বলেন IAEA এর সঙ্গে 3 মাসের সাময়িক চুক্তি ছিল, কিন্তু সেটি আর নবায়ন করা হয়নি। ফলে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার কোনো ছবি বা ভিডিও চিত্র বা অন্য কোনো তথ্য IAEA-কে দেয়া হবে না। এগুলো কেবল ইরানের কাছে থাকবে। রয়টার্স বলছে ইরানের এই ঘোষণার ফলে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি কার্যকর করার জন্য বিশ্বের 6 পরাশক্তির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া এদের মধ্যকার চলমান আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন ওয়াশিংটন যদি তেহরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা সরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলেই IAEA এর ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে।
অর্থাৎ সংস্থাটি কোনো তথ্য, ভিডিও বা ছবি পাবে না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে IAEA এর সঙ্গে 3 মাস ব্যাপী একটি চুক্তি করে ইরান, যার মধ্য দিয়ে পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূরনিয়ন্ত্রিতভাবে IAEA এসব স্থাপনার ওপর নজরদারি করার অনুমতি পায়। কিন্তু গত 22 মে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এরপর আরও 1 মাসের জন্য এই চুক্তির মেয়াদ বাড়তে একমত হয় উভয় পক্ষ। আর জুনের শেষ সপ্তাহে এসে সর্বশেষ চুক্তির মেয়াদও শেষ হয় জাতিসংঘের এই নজরদারি সংস্থাটিকে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানালো ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। ইরান ইতোপূর্বে ইউরেনিয়াম 60% হারে সমৃদ্ধকরণের কথা জানিয়ে রেখেছে। আর সেটা করতে পারলে দেশটি সন্দেহাতীতভাবে ব্যাপক বিধ্বংসী এই অস্ত্রটি অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। ফলে তেহরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি। ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ বহরের নৌযানগুলো ইরানের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে, কারণ এগুলো ইরানের নিজের তৈরি। ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাভি বলেন, ইরানি নৌবহরের নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় এই অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর, কারণ ইরানি যুদ্ধজাহাজ বহরের আটলান্টিক মহাসাগরে উপস্থিতির সুস্পষ্ট বার্তা রয়েছে। এ কারণেই এখন উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সেনাপ্রধান আরও বলেন, ইরানের সেনাবাহিনী আজ সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর পেছনে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, মাত্র 10 সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম হবে। গেল 6 আগস্ট শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টার এ তথ্য জানিয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির মুখ্য উপাদান সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইরানের কাছে, তবে দেশটির কাছে বর্তমানে কোনো পারমাণবিক ওয়ারহেড নেই। তবে এই পরিস্থিতি দ্রুতই পাল্টে যেতে পারে। বিশেষ করে তেহরানের কসাই নামে পশ্চিমাদের কাছে পরিচিত ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সম্ভাবনা আরও বেশি। অবশ্য আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করতে রাইসি কূটনৈতিক ভাষা ব্যবহার করছেন। এরপরও ধারণা করা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়াবেন তিনি। রাইসি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষমতা এই অঞ্চলে নিরাপত্তা বয়ে আনবে। আধিপত্যবাদী ও স্বেচ্ছাচারী শাসকদের হুমকি মোকাবেলা করবে ইরান। বৈদেশিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরান তার বৈধ অধিকার থেকে পিছু হটবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানেজ 5 আগস্ট বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসী বাহিনী এবং দেশটি 10 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র জড়ো করতে পারে। তিনি বলেছেন, ইরান বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের সক্ষমতার উন্নয়ন করতে হবে। বৈদেশিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরান তার বৈধ অধিকার থেকে পিছু হটবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জ 5 আগস্ট বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসী বাহিনী এবং দেশটি 10 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র জড়ো করতে পারে। তিনি বলেছেন, ইরান বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের সক্ষমতার উন্নয়ন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।